গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের পর্বে আমি তোমাদের পরিমিতির একটি ক্লাস নেব, যেখানে কিনা পরিমিতির 3Dর কিছু প্রবলেম আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রথমে আমি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, কারণ তোমাদের বহু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছো যে এখানে আসে আমাদের বেসিকটা একটু বোঝাবেন। তো বেসিকটা ক্লিয়ার করে তারপরে আমি তোমাদের প্রবলেমটা সলভ করব। তো আশা করি তোমরা দেখতে থাকো পুরো সেশনটা, এবং অবশ্যই তোমাদের যার যা প্রবলেম অবশ্যই তোমাদের এখান থেকে সলভ হয়ে যাবে আশা করি আমি। দেখো, পরিমিতির অঙ্ক আমরা শিখবো। তো প্রথমেই আমরা পরিমিতি 3D নিয়ে আমি আলোচনা করছি। 2D তোমরা মোটামুটি প্রত্যেকে জানো 2Dর মধ্যে কি থাকে। তো আমি একটু বলে নিই, 2Dর মধ্যে তোমাদের যেটা থাকে বর্গক্ষেত্র, তাই তো, আয়তক্ষেত্র, ঠিক আছে, ত্রিভুজ, বৃত্ত, হ্যাঁ, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলো 2Dর মধ্যে। 2D মানে হচ্ছে টু ডাইমেনশন, দুটো মাত্রা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ। আর এখানে যে 3D কথার অর্থ কি? 3D কথার অর্থ হচ্ছে এখানে 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন বলতে তিনটি মাত্রা, মাত্রা বলতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওকে, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা যে মানে বাস্তব যে জগৎ সেটা আমাদের 3D জগৎ। হ্যাঁ, বাস্তব যে জগতে আমরা যত উদাহরণ আমরা যা চোখে যেটা দেখি সেটা হচ্ছে 3Dর মধ্যে পড়ে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ সব কিছু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা দেখতে পাই। ওকে, যাক, এবং বাস্তবে এখন তোমাদের বিভিন্ন চিত্র 3D আকারে আঁকা সম্ভব হচ্ছে, তাই না? এমনভাবে কিছু পিকচার ড্র করা হয় সেটা দেখে মনে হয় 2D, কিন্তু 3D আকারে আমরা সেটা শো করি। যাই হোক, যেটা তোমাদের বোঝাবো, প্রথমে নিউ স্টুডেন্টদের জন্য আমি বলবো তোমরা কন্টিনিউ আমার চ্যানেলে ক্লাস আমি কিন্তু দিচ্ছি, তোমরা দেখতে থাকো। একটার পর একটা তোমাদের চ্যাপ্টার ধরে ধরে আমি শেষ করব, মিক্স প্র্যাকটিস করাবো, সব কিছু করাবো এখান থেকে। তোমরা একটু আমাকে সময় দেবে। নতুন যারা, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, এবং অবশ্যই তোমরা বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করো। ঠিক আছে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যে আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি এবং আগামী দিনেও নেব। হ্যাঁ, তো প্রত্যেকেই চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমি তোমাদের ইমতিয়াজ স্যার, দেখা হচ্ছে আজকের পর্বে। চলো, তো আমরা প্রথমে একটু বেসিকটা নিয়ে আলোচনা করব। তো বেসিকটা যেটা বলবো তোমরা প্রত্যেকে দেখতে থাকো। Let's go. চলো, আমি যে ভিডিওটা লম্বা হবে বলে প্রথম থেকে তোমাদের স্লাইডটা আমি একটু লিখে নিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়। Yes. চলো, এখানে প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে পরিমিতি 3D, তাই তো? এখানে 3D আমি লিখে দিয়েছি। তো 3Dর মধ্যে কি আলোচনা করা হচ্ছে, যেটা একটু বললাম যে এখানে আমরা 3D কথার মানে কি, 3 ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় তিনটে কিন্তু এখানে থাকবে। এবং কোন কোন বস্তু আমাদের 3D বস্তুগুলো আমরা এখান থেকে দেখব। প্রত্যেকে জানো কি না জানি না 3D বস্তুগুলো। এখান থেকে 3D শেপ আমি তোমাদের, যাই হোক, আমি একটু হাতে ড্র করে দেখিয়ে দিচ্ছি যে 3D শেপগুলো। যেমন ঘনক, ঘনক যদি বলো, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো যে এরকম একটা চৌবাচ্চা বলতে পারো, লোডোর ছক্কা বলতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে ঘনক। এই যে, হ্যাঁ, এর কিউব, ঘনক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিউব। হ্যাঁ, এই যে কিউব, এই কিউবের বৈশিষ্ট্য কি, এই কিউবের স্যার 6টা তল থাকে। কতগুলি তল থাকে? 6টে, আমি এখানে লিখে দিয়েছি। এই কিউবের, ভালো করে বুঝবে, এই কিউবের তোমার যদি বলি যে কতগুলি সাইড আছে, সাইড বলতে কিন্তু তল না, সাইড বলতে বাহু। এখানে সাইড বলতে কি, কতগুলি, এই যে একটা সাইড, এই ধারগুলো, হ্যাঁ, একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, চারটে সাইড, বুঝলে? বাহু কতগুলি? এখানে 4টে, নিচে একই সেম 4টে পাবে, আর এই যে যেগুলো খাড়া, যেগুলো দাঁড়িয়ে আছে সেখানে 4টে। বোঝা গেল? ওইদিকে একটা আছে, এখানে একটা আছে। তো যাই হোক, এই মিলে আমাদের টোটাল 12টি সাইড আছে। বোঝা গেল? কিউবের নিয়ে আলোচনা করছি আমরা। নেক্সট আমাদের কি জানতে হবে যে কিউবের আর কি আছে, শীর্ষবিন্দু আছে। কি আছে? শীর্ষবিন্দু। তো প্রত্যেকে বলো কিউবের শীর্ষবিন্দু যারা জানো, অবশ্যই তোমরা যারা পড়াশোনা করছো তোমরা বলতে পারবে যে শীর্ষবিন্দু বলতে স্যার এই পয়েন্টগুলোকে বোঝানো হয়। 1, 2, 3, ওই পিছনে একটা, এখানে একটা 4 থাকবে, আর এখানে 1, 2, 3, 4। বোঝা গেল? এই হচ্ছে 8টি শীর্ষবিন্দু। টোটাল কতগুলো শীর্ষবিন্দু? 8টি শীর্ষবিন্দু। ঠিক আছে, এবার তোমাকে বলি যে একটা
ঘনকের বা একটা কিউবের তলগুলি দেখতে কেমন? বর্গাকার। তলগুলি দেখতে কেমন হবে? বর্গাকার। হ্যাঁ, এক একটা তল হবে বর্গক্ষেত্রের ন্যায়। মনে থাকবে? তাহলে এখানে আমি যে সূত্রগুলো তোমাকে মনে রাখতে বলবো, এটা 1 নম্বর হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া। হ্যাঁ, মানে কি টোটাল সারফেস এরিয়ার মানে হচ্ছে সমগ্র তলে ক্ষেত্রফল। হ্যাঁ, একটা কিউবে যদি 6টা তল থাকে, এক একটা তল বর্গক্ষেত্র, তো তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর স্কোয়ার। বাহু যদি এ মানে একটা সাইড যদি এ ধরি, তাহলে এ স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। বোঝা গেল? এক একটা তলের এই যে এখানে আমি পরিষ্কার বলছি, এক একটা তলের এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। কতগুলি তল আছে? 6টি তল আছে, মানে 6a স্কোয়ার। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তাহলে কি হলো? 6a স্কোয়ার। বুঝতে পারছো প্রত্যেকে? বুঝতে তো হবেই, তাই না? বোঝা গেল? তা এই হলো আমাদের টোটাল সারফেস এরিয়া। ভলিউমটা নিয়ে যদি বলি, ভলিউম হচ্ছে, মনে রাখবে, ভলিউম হচ্ছে এ কিউব। কি বললাম? বাহুর কিউব। হ্যাঁ, মানে জাস্ট একটা, তোমরা এখানে দেখে নাও যে বাহু যেটা থাকবে, একদম বেসিকটা আমি ক্লিয়ার করছি, তার কিউব করে দিলে আমরা কিন্তু আয়তন পেয়ে যাব। অর্থাৎ যদি আমরা দেখি এভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, এবার আসি ডায়াগোনাল। স্যার ডায়াগোনালটা কি? দেখো, একটা এখানে দেখাচ্ছে একটা ঘনকের ডায়াগোনাল কর্ণ বলতে, তুমি ঘর, তোমার যে ঘরে আছো তুমি, সেই ঘরটা নিয়ে কল্পনা করতে পারো যে ঘরের একটা কোণ থেকে আর একটা কোণ যদি তুমি দেখো, এটা হচ্ছে ডায়াগোনাল। হ্যাঁ, বা কর্ণ। সেই কর্ণটা আমরা বার করবো এভাবে, বাহু √3। কিভাবে? বাহু √3। হ্যাঁ, √3 ইন্টু বাহু, যেটা খুশি তোমরা করতে পারো, বা বাহু √3, মানে এখানে যদি বাহুটাকে এ ধরি, তাহলে a√3 হয়ে যাচ্ছে আমার ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে যে একটা ঘনকের, সরি, একটা বলবো যে একটা ঘরে, তোমার ধরো একটা ঘর বলে দিল যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেবে সেখানে, ঠিক আছে, তোমার লেন্থ বলে দেবে, ব্রেথ বলে দেবে, হাইট বলে দেবে, বলবে এবার এখানে ওই ঘরটায় সবচেয়ে বড় মাপের বা বড় দৈর্ঘ্যের কত লম্বা তুমি বাঁশ রাখতে পারবে। তখন কিনা অনেকে ঘাবড়ে যায়। তখন কিনা অনেকে ঘাবড়ে যায় যে স্যার বড় মাপের, হ্যাঁ, বাঁশ বলতে অনেকে কি করে দেয়, আমি জাস্ট একটা ঘনক এখানে ড্র করি বলছি। অনেকে কি করে দেয়, লেন্থটাকে প্রেফার করে না। এখানে বড় মাপের বাঁশ বলতে তোমাকে বুঝতে হবে, ডায়াগোনালটাকে বুঝতে হবে, মানে এই কোণ থেকে নিয়ে এই কোণ। হ্যাঁ, সব থেকে দেখো, তুমি আইডিয়া করো তোমার ঘরের কোণাটা দেখো, সব থেকে এটা লম্বা, তুমি আড়াআড়িভাবে এভাবে কোনাকুনি বাঁশটাকে রাখতে পারবে। তাহলে উত্তর তখন তোমাকে ডায়াগোনাল বার করতে হবে। হ্যাঁ, বোঝা গেল? তাহলে আশা করি তোমাদের কিউবটা আমি ক্লিয়ার করতে পেরেছি। কিউব নিয়ে কারো কোনো সমস্যা নেই। ঘনক, তো তোমরা এখানে আমি তোমাদের লিখে দিই যে কি কি থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, কি কি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে ঘনক, আয়তঘন, চোঙ, সিলিন্ডার, শঙ্কু, কোণ, গোলক, স্ফিয়ার, অর্ধগোলক, হেমিস্ফিয়ার। তাহলে এখানে দেখো, ঘনকের সঙ্গে অনেকটা রিলেট আছে আয়তঘন। আয়তঘন কথার অর্থ কি? কিউবয়েড। হ্যাঁ, মানে মানে বাংলায় যদি বলি, আচ্ছা, এটা আমি নেক্সট স্লাইডে তোমাদের দেখাচ্ছি। চলো, প্রত্যেকে দেখতে থাকো। আশা করি ঘনক নিয়ে কোনো সমস্যা নেই। আমরা প্রবলেম যখন সলভ করবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। কিউবয়েড, যেটা বলছিলাম এক্ষুনি, কিউবয়েড মানে হচ্ছে কি আয়তঘন। আয়তঘনের ক্ষেত্রে একদমই সেম, বাট এখানে তলগুলি কেমন বলো তো? বলো, তলগুলি কেমন? আয়তকার। এক একটা তল কেমন? আয়তকার। এটা নিয়ে তোমাদের আশা করি কোনো সমস্যা নেই। এক একটা তল কেমন? আয়তকার, ঠিক তো? এই যে দেখতে পাচ্ছ, আয়তক্ষেত্রের ন্যায়। তাহলে সেম অ্যাজ এখানে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। আহ, এখানে দেখো এল মানে লেন্থ, ঠিক আছে, ব্রেথ অ্যান্ড হাইট। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে আমার যেটা বলতে একটু মানে বলাটা হয়নি, মিস হয়ে গেছে, যে এখানে বাহুগুলো কিন্তু সমান। হ্যাঁ, এটা যদি এ হয়, সাইডগুলো কিন্তু প্রত্যেকটা সেম, প্রত্যেকটা সাইড কিন্তু সেম। ওই জন্য বাহুর কিউব মানে এ কিউব হচ্ছে। আয়তনটা এ কিউব হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু বর্গাকার, প্রত্যেকটা তল বর্গাকার এবং প্রত্যেকটা বাহু কিন্তু সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে তিনটেই এ হয়ে গেল। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? চলো, এবার দেখো, এখানে যদি আয়তকার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। তাহলে আয়তনটা কি করে বার করবো? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। প্রত্যেকে খাতায় লিখে নাও যারা একদম নতুন আছো। কি বললাম?
কি বললাম যে একটা কিউবয়েডের আয়তন আমরা কি করে বার করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে LBH। হ্যাঁ, LBH, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই কথাটা যদি আমি লিখে দিই, কি লিখবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু, অনেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা LBH হয়তো তোমাদের সমস্যা হতে পারে, কিন্তু মনে রাখবে যত দিন তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে শুরু করবে, তোমার কিন্তু এত বড় করে মনে রাখলে হবে না, জাস্ট কোডে মনে রাখতে হবে বা লেটার দিয়ে মনে রাখতে হবে, তাহলে এটা কিন্তু তোমার সুবিধা হবে। ঠিক আছে, L মানে লেন্থ, B ফর ব্রেথ, H ফর হাইট। ওকে, আশা করি ক্লিয়ার। TSA সংক্ষেপে বলি টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া একইভাবে সমগ্র তলের ক্ষেত্রফল, বাংলা কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমরা এখানে দেখেছি। দেখো 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বুঝতে পারছো যে দৈর্ঘ্যটাকে যদি আমরা L ধরি, দৈর্ঘ্যটাকে যদি আমরা L ধরি, প্রস্থটাকে B ধরি, উচ্চতা থেকে H ধরি, তাহলে এখানে বুঝতে পারছো প্রথমে LB মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, BH প্রস্থ ইন্টু উচ্চতা, LH বলতে বুঝতে পারছো যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। বোঝা গেল? এবার আসি কর্ণের গল্প। প্রত্যেকে বুঝে নাও, এখানেও তোমাদের সেম অ্যাজ যে কথাটা বলছিলাম, যে একটা ঘরে তুমি যদি সবচেয়ে বড় মাপের একটা দৈর্ঘ্য রাখা যায়, দণ্ড রাখা যায়, সেটা অবশ্যই হয়ে যাবে তার কর্ণ। বোঝা গেল? এই যে এই কোণা থেকে এই কোণা অবধি তুমি যে লম্বা যে বাঁশটা রাখতে পারবে, সেটা হচ্ছে সর্বোচ্চ বা সর্ববৃহৎ দণ্ড। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল কি, কর্ণ। তাই না, এটা আমাদের কি হয়ে গেল, কর্ণ। আশা করি বুঝতে পারছো। কর্ণটা কি হবে, রুট ওভার, খেয়াল রাখবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, L স্কোয়ার B স্কোয়ার H স্কোয়ার, মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ঘনক এবং আয়তঘনক, কিউব অ্যান্ড কিউবয়েড। আশা করি এইখান থেকে তোমাদের যে সেক্টর থেকে প্রশ্ন আসে আমি সেগুলো বলার চেষ্টা করলাম। আয়তন বার করতে বলতে পারে, টোটাল সারফেস এরিয়া বার করতে বলতে পারে, অথবা কর্ণ তোমাকে বার করতে বলতে পারে। ঠিক আছে, আশা করি এখান থেকে তোমাদের আর কোনো সমস্যা নেই। আমরা যখন নেক্সট যখন প্রবলেম সলভ করব, তোমাদের জলের মতো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো একটু শেয়ার করো, কারণ তোমাদের জন্য কিন্তু আমি এত পরিশ্রম করছি। ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাসগুলো আমি প্রোভাইড করছি। এটা কিন্তু আমার কিন্তু এখন জিরো ইনভেস্টমেন্ট, বা জিরো ইনভেস্টমেন্ট বলছি, 0% প্রফিটে আমি কিন্তু তোমাদের কি বলবো ক্লাসগুলো দিচ্ছি। এতে কিন্তু আমার কোনো প্রফিট বা কোনো মানে ইনকাম কিছুই হচ্ছে না। হ্যাঁ, তো শুধু তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি। তোমাদের একটু আমার সাপোর্ট করতে হবে, বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করতে হবে, সবাইকে একটু ছড়িয়ে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে। ইমতিয়াজ স্যার আবার জেগে উঠেছে, ক্লাস কিন্তু তোমাদের জন্য আমি রেগুলার ক্লাস দেবো, চ্যাপ্টার ওয়াইজ মিক্স প্র্যাকটিস সব কিছু আমি দেবো। হ্যাঁ, শুধু একটু আমাকে সময় দাও, আমি একটু সেট আপটা ঠিকঠাক করে নিই, তাহলে তারপর থেকে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, হ্যাঁ, যেটাকে আমরা সিলিন্ডার বলি। ঠিক আছে, যেটাকে আমরা সিলিন্ডার বলে চিনি। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার দেখেই তোমরা বুঝতে পারছো, উদাহরণস্বরূপ গ্যাস সিলিন্ডার, সেটা অবশ্যই একটা লম্ববৃত্তাকার আকৃতি। এখানে একটা বুঝতে পারছো এরকম একটা থাকে, যাই হোক আমি সেটা দিচ্ছি না। বুঝতে পারছো, ধরো একটা সিলিন্ডার, তোমার বাড়িতে যে গ্যাসের যে সিলিন্ডারটা আসে এরকমই দেখতে হয় তো, হ্যাঁ কি না? Yes. তো সেখান থেকে মনে রাখবে যে সিলিন্ডার মানে হচ্ছে চোঙ। তো এবার দেখো এই যে সিলিন্ডার, এখানে কি থাকে, এই পোর্শনটা আমরা জাস্ট নেগলেক্ট করবো এখানে। হ্যাঁ, এই পোর্শনটা নেগলেক্ট করবো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই সিলিন্ডারে কি থাকে, আমাদের আয়তন বার করতে বলে, টোটাল সারফেস এরিয়া বলে, সরি সিএসএ মানে কার্ভ সারফেস এরিয়া, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল আর একটা টোটাল সারফেস এরিয়া, এই তিনটে জিনিস এখান থেকে আসে। ঠিক আছে, মনে রাখবে সিলিন্ডারের ভূমি এখানে একটা ভূমি যখন থাকে, তাহলে তার রেডিয়াস কি হয়, এই যে এটা হচ্ছে রেডিয়াস মানে আর, এই ভ্যালুটা হচ্ছে আমরা রেডিয়াস আর দিয়ে ডিনোট করি, আর এটা হচ্ছে লম্ব উচ্চতা এইচ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, লম্ব উচ্চতা এইচ দিয়ে ডিনোট করি। ভূমিটা প্রত্যেকে জানো নিশ্চয়ই, এখানে বৃত্তাকার, তাই তো, ভূমিটা হচ্ছে গোলাকার। হ্যাঁ, তাহলে এখানে একটা ক্ষেত্রফল পাবো। যদি টোটাল সারফেসটা নিই, দুটো ক্ষেত্রফল আমাদের কিন্তু দুটো বৃত্তের ক্ষেত্রফল অ্যাড করতে হবে, এটা কিন্তু তোমরা প্রত্যেকে বুঝে নাও যদি টোটাল সারফেস এরিয়া নিই। চলো, তাহলে প্রথমে মনে রাখো আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। কি বললাম, পাই আর স্কোয়ার এইচ, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার অনেকে পাই মানে কি জানে না, যারা পায়ের ভ্যালু জানো না,
চুপচাপ দেখে নাও, 22-এর 7 বসাবে, কেন কি বৃত্তান্ত সব পরে আলোচনা হবে। তোমরা জাস্ট এই ভ্যালুটা মনে রাখবে যে যেখানে যেখানে পায়ে দেখবে 22-এর 7 বসিয়ে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আয়তন আমাদের এটা গেল পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে উচ্চতা, আর মানে ব্যাসার্ধ বলে দিলাম। সিএসএ মানে এই যে পার্শ্বতল কার্ভ সারফেস এরিয়াটা আমরা যদি দেখি সেটা হচ্ছে 2 পাই আর এইচ। হ্যাঁ, মানে বৃত্তে এক একটা বৃত্তের ক্ষেত্রফল কত, 2 পাই আর, এই সরি এক একটা বৃত্তের পরিধি কত, 2 পাই আর। কতগুলো বৃত্ত আছে এখানে দেখো, এক একটা করে যদি তুমি বৃত্তের এভাবে কাউন্ট করতে থাকো, টোটাল এইচ সংখ্যক বৃত্ত পাবে। টোটাল কি বললাম, যেহেতু হাইট এইচ, তো টোটাল এইচ সংখ্যক বৃত্ত পাবে। তাহলে এই টোটালটার ভিতরে আমাদের 2 পাই আর ইন্টু এইচ, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার যদি বলে টোটাল সারফেস এরিয়া, যদি বলে সমগ্র তলে ক্ষেত্রফল বার করো, তাহলে আমরা এটা কখন কাজে লাগে বলো তো, যখন বলো দুই মুখ ঢাকা একটা কৌটো, দুই মুখ ঢাকা একটা বালতি, এরকম যদি বলে দেয় চোঙাকৃতি বালতি বা কৌটো যা কিছু বলুক, সেখানে কিন্তু আমাদের এই কার্ভ সারফেস এরিয়াটা লাগে। কেন, কারণ পার্শ্বতলটা গেল, পার্শ্বতল 2 পাই আর এইচ গেল, প্লাস দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে প্লাস দিয়ে কি করতে হবে, প্লাস দিয়ে তোমাকে করতে হবে এই যে গোলাকার যেটা বললাম না, এই যে গোল গোল দুটো নিচে যেটা আছে, এই ঢাকনাটা যদি তোমাদের ফিল করা থাকে, তাহলে এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে এই পোর্শনটা তুমি আর এই পোর্শনটা তুমি যদি তুমি হ্যাঁ ঢাকা থাকে, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের দুটো বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ মানে 2 পাই আর স্কোয়ার আরও এক্সট্রা অ্যাড হয়ে গেল, বোঝা গেল, 2 পাই আর স্কোয়ার আরও এক্সট্রা অ্যাড হয়ে গেল। তো সেখান থেকে আমাদের হয়ে গেল, একটু কমন নিয়ে নাও, 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর পড়ে থাকে, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, এটা হয়ে গেল আমাদের টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই পর্যন্ত কি পড়াশোনা করলাম আমরা, লম্ববৃত্তাকার চোঙ আমরা কিন্তু সিলিন্ডারটা দেখে নিলাম। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যেগুলো প্রশ্ন আসে সেখান থেকে আমি জিনিসগুলো বলতে চেয়েছি, হ্যাঁ সেই বিষয়গুলোকে ক্লিয়ার করছি, কারণ এই বেসিকটা যদি না জানো, তোমার বেসিক যদি ক্লিয়ার না হয়, তুমি কিন্তু ইন ফিউচার, ঠিক আছে, তুমি কিন্তু এর উপরে অঙ্কগুলো সলভ করতে পারবে না। তাহলে আমরা ঘনক মানে কিউব, কিউবয়েড, সিলিন্ডার এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম। চলো নেক্সট, নেক্সট কি আমরা পড়বো, কোণ। কোণ মানে অনেকে ভাববে যে কোণ, না, কোণ মানে হচ্ছে শঙ্কু। হ্যাঁ, ইংলিশে বলা হয় কোণ, আর বাংলায় বলা হয় কি শঙ্কু। তাহলে আমরা শঙ্কু নিয়ে আলোচনা করব। আচ্ছা, শঙ্কু দেখতে কেমন, অনেকটা টোপর, হ্যাঁ বরের টোপর, যেটা প্রত্যেকে জানো, হ্যাঁ বরের টোপর, অথবা অথবা কোনো মোচার অগ্রভাগ, হ্যাঁ মোচা নিশ্চয়ই তোমরা দেখেছো, মোচার অগ্রভাগটা এরকম হয়, ঠিক আছে, এটাকে আমরা চোঙ হিসাবে ডিনোট করব। চলো তাহলে পাশে আমি তোমাদের চিত্র ড্র করে নিয়েছি আগে থেকেই, তো দেখতে পাচ্ছ এখানে যে এটা যদি একটা টোপর হয়, তাহলে এখানে তোমাদের কি আছে, নিচে নিচে তোমাদের একটা বৃত্ত আছে, মানে এখানেও কিন্তু ভূমিটা কিন্তু বৃত্তাকার, এটা কিন্তু মাথায় রাখবো, ভূমি কি হচ্ছে বৃত্তাকার, তাই তো, ভূমি কি হচ্ছে বৃত্তাকার। আর এখানে তোমার দুটো জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের রেডিয়াসটা কিন্তু আর হয়ে গেল, কারো কোনো সমস্যা নেই, ভূমির ব্যাসার্ধ, আর লম্ব উচ্চতা কিন্তু আমার এইচ হয়ে গেল, হ্যাঁ, আর এই যে তির্যক উচ্চতা সেটা কিন্তু এল হয়ে গেল, হ্যাঁ তির্যক উচ্চতা কি হয়ে গেল, এল হয়ে গেল। আর একবার বলি, লম্ব উচ্চতা এইচ থাকলো, ভূমির ব্যাসার্ধ আর, এবং তির্যক উচ্চতা আমার এল হচ্ছে, হ্যাঁ। কেন স্যার হচ্ছে, কারণ এখানে দু রকম উচ্চতা আছে, একটা স্ল্যান্ট, একটা হচ্ছে এই যে একদম লম্ব পারপেন্ডিকুলার যেটা, আর একটা হচ্ছে বেঁকানো, বোঝা গেল, একটা হচ্ছে বেঁকানো। এই জন্য ব্যাপারটা আমাদের দুটো উচ্চতা, এটা এইচ যদি হয়, এটা এল আমরা ধরি, আর এটা আর, ঠিক আছে। যাক, তাহলে খুব শীঘ্রই আমরা দেখে নেবো আয়তনটা কি হবে স্যার, আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর আমি একটু আগে বললাম, তো আশা করি তোমাদের অসুবিধা হবে না, পাই কোথা থেকে আসছে। এবার সিএসএ মানে কার্ভ সারফেস এরিয়া, সি মানে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, বাংলায় যদি তোমরা অসুবিধা হয় আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে বক্র তলের ক্ষেত্রফল, বক্র তলের ক্ষেত্রফল, সেটা কি
পাই আর এল, চুপচাপ একটু দেখে নেবে কোনো কিছু কোথা থেকে আসছে এত ডিটেলস তোমাদের জানার দরকার নেই। পরীক্ষায় এগুলো বসিয়ে জাস্ট উত্তরটা বার করে দিলে তোমাদের কিন্তু হয়ে গেল। পরীক্ষায় তোমার জানতে চাইবে না যে এটা কি করে হলো, বুঝিয়ে এসো, ঠিক আছে। তুমি জাস্ট মনে রাখবে পাই আর এল, পাই আর এল, ওকে। আর টোটাল সারফেস এরিয়া, দ্যাট মিন্স সমগ্র তলে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে। পাই আর এল তো থাকবেই, হ্যাঁ, প্লাস এই নিচে একটা ভূমি আছে না, এই ভূমিটার ক্ষেত্রফল কি, হ্যাঁ ভূমিটা কি বৃত্ত, তো ভূমিটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল অ্যাড হবে, কি হবে, একটা বৃত্তের ক্ষেত্রফল তোমাকে অ্যাড করে নিতে হবে, যোগ করে নিতে হবে, হ্যাঁ। যাই হোক, তাহলে এই জন্য এখানে পাই আর এল প্লাস এই যে প্লাস পাই আর স্কোয়ার হয়ে গেল। পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, এটা তোমাকে জানতে হবে, না জানলে কিন্তু হবে না। এটা তোমাকে জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এই ছোটোখাটো বিষয়গুলো তোমাকে জেনে রাখতে হবে। তাহলে এখানে পাই আরটা কমন চলে গেল বাইরে, তাহলে এল প্লাস আর ভিতরে পড়ে থাকলো, ঠিক আছে, বোঝাতে পারছি, এল প্লাস আর ভিতরে পড়ে থাকলো। চলো, তো এই গেল শঙ্কু। শঙ্কু থেকে প্রশ্ন আসি, সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ। কখনো কখনো তোমাদের, আচ্ছা এই শঙ্কু রিলেটেড অঙ্ক করার জন্য তোমাদের আমার একটা বিশেষ বার্তা দেওয়ার আছে, যেটা কিনা ট্রিপলেটসগুলো তোমরা মুখস্থ রাখবে। ট্রিপলেটস কি বলো, ট্রিপলেটস কি, প্রত্যেকে বলো ট্রিপলেটস কি। ট্রিপলেটস হচ্ছে সেই বস্তু যেটাকে আমরা পিথাগোরাস যেটা বলে গেছে যে লম্ব ভূমি উচ্চতা, তাই না, এই সরি লম্ব ভূমি অতিভুজ, মানে কি লম্ব, এটা যদি খেয়াল করো, খেয়াল করো যে এখানে এই যে লম্ব এইচ, এটা হচ্ছে ভূমি আর, আর এটা যদি একটা সমকোণী ত্রিভুজ থেকে খেয়াল করো এখানে, তো এখানে তোমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অবশ্যই 5 হবে। কেন, 3-এর স্কোয়ার 9, হ্যাঁ 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, আর তোমরা দেখো 5-এর স্কোয়ার হয়ে গেল কত, 25, তাই তো। তাহলে অবশ্যই 16 আর 9 কত হচ্ছে, 25, 16-9 কত হচ্ছে 25, তাই তো, কারণ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ করে অবশ্যই অতিভুজ স্কোয়ার দেয় আমাদের। এটা হচ্ছে তোমাদের ট্রিপলেটস ফরম্যাট। তো এখান থেকে আমরা খুব সহজে এসব না করে আমরা কিছু জিনিস একটু মনে রেখে দেবো, যাতে ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো প্রত্যেকে বলো, আমরা যে ট্রিপলেটসগুলো আমরা শিখবো, তোমরাই বুঝতে পারছো, এক্ষুনি ড্র করলাম 3, 4, 5। এবার অনেকে বলবে স্যার 6, 8, 10, হ্যাঁ হবে, এর থেকে তো আসছে, ওটা করার কোনো দরকার নেই, কারণ এই অনুপাতে আছে 3, 4, 5, তাই না। তারপরে 5, 12, 13, হ্যাঁ তোমরা দেখো এটা চলে আসবে, 8, 15, 17, হ্যাঁ। এইভাবে তোমাকে ট্রিপলেটসগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ কি বলতে চাইলাম, 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার দেখবে সেটা 5-এর স্কোয়ারে যাবে, এই দুটো যোগ করলে এটার সঙ্গে যাবে, তোমরা একটু চেক করে দেখে নেবে, এটার স্কোয়ার 13-এর স্কোয়ারে গেল, ঠিক আছে, 8-এর স্কোয়ার 15-এর স্কোয়ার 17-এর স্কোয়ারে গেল, হ্যাঁ এটা একটু তোমরা খেয়াল করবে। ঠিক আছে, চলো, তো আমরা এই পর্যন্ত কিন্তু টিপলেটস কেন লাগবে, দেখো টিপলেটস তুমি যদি জানো, তুমি ধরো এখানে তোমার খুব সহজেই তুমি তাহলে ভূমি যদি বলে দেয়, আর উচ্চতা বলে দেয়, তুমি সহজে স্ল্যান্ট হাইটটা বার করে দিতে পারবে, হ্যাঁ বিভিন্ন প্রকার তোমার কিন্তু উপকারে আসবে। এখনও 2-4টা টিপলেটস আছে, তোমরা একটু বাড়িতে দেখে নেবে, হ্যাঁ তোমরা একটু বাড়িতে এর সঙ্গে অ্যাড করে নেবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষা আসে মোটামুটি 4টে 5টা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে, ভীষণ কাজে লাগে, শুধু এখানেই নয়, ট্রিপলেটসগুলো অনেক অনেক অঙ্কে কাজে লাগে, পরিমিতিতে কাজে লাগে, এটা একটু তোমরা খেয়ালে রাখবে। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু আলোচনা করলাম কিউবয়েড, কিউব, ঘনক, আয়তঘন, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, হ্যাঁ শঙ্কু হয়ে গেল। নেক্সট আমরা দেখব গোলক, গোলক এবং অর্ধগোলক, দুটো জিনিস কিন্তু আমরা দেখে নেবো, একটা হচ্ছে গোলক, ঠিক আছে, অর্ধগোলক, স্ফিয়ার, আর একটা হচ্ছে হেমিস্ফিয়ার, ঠিক আছে, হেমিস্ফিয়ার।
তো বুঝতেই পারছো, স্ফিয়ার বলতে আমরা গোলককে বুঝবো, হেমিস্ফিয়ার মানে অর্ধগোলককে বুঝবো। হেমি কথার মানে অর্ধেক। চলো, তো এখানে মূলত আমরা কি দেখব? এখানে মূলত আমরা দেখবো একটা গোলকের, গোলকটা মানে গোলকটা অনেকে বৃত্ত ভাবে না, গোলকটা হচ্ছে এই বাইরের পোর্শনটা বলতো সলিড। সলিড বলতে এটা আবরণ থাকবে, হ্যাঁ, যেটা কিনা আমাদের ভিতরে, হ্যাঁ, তোমাদের একটা আয়তন থাকবে বা ভলিউম থাকবে, যেমন ফুটবল। তোমরা বুঝতে পারছো, ফুটবলের উপরে পা দিলে তুমি বুঝতে পারবে ভিতরটায় ফাঁপা থাকে না, কোনো কিছু ফাঁকা থাকা মানে সেখানে বায়ু থাকে। হ্যাঁ, তুমি এখানে ফুটবল বা যে কোনো সঙ্গে তুমি তুলনা করতে পারো, বা তুমি এটাকে মানে কি বলে ওটাকে, গোলাকার, হ্যাঁ, বল বলতে পারো। ঠিক আছে, লোহার বলগুলো যেটা শর্টপট খেলার জন্য যে বলগুলো হয়, এরকম করে মাঠের একদিক থেকে ছড়ে, বুঝতে পারছো, সামনে কেউ থাকলে মাথায় গিয়ে লেগে মাথাটা আলু হয়ে গেল। তোমার ছোটোবেলায় শর্টপট হয়তো খেলেছো অনেকেই, ওই স্কুল থেকে যে কম্পিটিশন হয় না, স্পোর্টস যেটা, সেখানে শর্টপট খেলা আমি একবার নাম দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো তোমরা স্পিয়ারের মধ্যে ফেলতে পারবে যে এটা কিনা গোলক। আমরা দেখব, এখানে আমি অনেকটা স্কেচ করার ফলে ঘূর্ণিঝড় মতো হয়ে গেছে। কদিন আগে ঘূর্ণিঝড় তোমাদের রিমালা হলো, তাই তো? যাই হোক, তো দেখতে থাকো, যেটা বলছিলাম, গোলকের ক্ষেত্রে আমরা কি প্রথমে দেখব? আয়তন। 4/3 পাই r কিউব, চুপচাপ মুখস্থ করে নেবে। আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। পাই মানে 22/7, আর মানে হচ্ছে রেডিয়াস। এই যে আর দেখতে পাচ্ছ, এই যে আর, এখান থেকে কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত যে মানে দূরত্ব, সেটাকেই বলা হয় আমাদের আর, রেডিয়াস, তাই না, ব্যাসার্ধ। তো এখানে স্যার টোটাল সারফেস এরিয়াটা একটু বলে দিন। চলো, মানে বলছে পুরো যে এই বলের ক্ষেত্রফল আমরা অবশ্যই দেখতে পাচ্ছি 4/r²। ঠিক আছে, 4/r², যেটা এখানে অলরেডি লেখা আছে। ঠিক আছে, যদি বলে কার্ভ সারফেস এরিয়া, সেটাও কিনা 4/r² আমাদের হবে। হ্যাঁ, মানে টোটাল সারফেস এরিয়া এখানে কার্ভ সারফেস এরিয়াতে একই, বাইরেরটাই তো বোঝাচ্ছে না। যাই হোক, তাহলে আমরা স্ফিয়ারটা বুঝে নিলাম, তাই তো? এবার আসি অর্ধগোলকে, হেমিস্ফিয়ারে। খুব ভালো করে এটা জিনিসটা বুঝবে, হেমিস্ফিয়ারের উদাহরণ কি? উল্টানো বাটি বলতে পারো। আর কি হতে পারে? আর কি কি হতে পারে? অনেক কিছু হতে পারে। একটা লেবু কেটে দিতে পারো, লেবুর অর্ধেক, অর্ধাংশ, এক্সেট্রা এক্সেট্রা তোমরা উদাহরণ নিতে পারো। ঠিক আছে, যাক, আমি এটা দেখলাম, এটা একটা অর্ধগোলক ধরো। এই অর্ধগোলকের এই যে রেডিয়াস আছে দেখতে পাচ্ছ, আর এই যে বসে আছে। আর কি থাকে এখানে? এখানেও ব্যাপারটা, আয়তনটা তোমাকে লাগবে। তো আয়তনটা চাপ নেওয়ার কিছু নেই, এখানে যেহেতু 4/3 পাই r কিউব ছিল, এরা হাফ করে দাও আয়তনটা। হ্যাঁ, কারণ এর ভিতরে যতটা থাকবে আয়তন, তাই এরা হাফ হয়ে গেল, 2/3 পাই r কিউব। হ্যাঁ, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলাম। এই জায়গাটা একটু মজা, যে কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া এখানে সেম হলো না। কেন স্যার? কারণ এখানে তো আপনি তো দুটোই 4/r² করলেন, কিন্তু এখানে কার্ভ সারফেস এরিয়া 2/r² হয়ে গেল, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুরো পুরো বৃত্ত যেটা ছিল, পুরো গোলকের যে বক্রতল, গোলকের যে বক্রতল, এখানে তার অর্ধেকটা কিন্তু ঠিকঠাকই আছে। কার্ভ সারফেস এরিয়াটা কিন্তু অর্ধেক হয়ে গেল, হেমিস্ফিয়ারে কিন্তু অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, বোঝানোর পর থেকে এখানে অর্ধেক বক্রতল হয়ে গেল। তার সঙ্গে কিন্তু টোটাল সারফেস এরিয়া যখন যাব, ব্যাপারটা বুঝে নাও, এখানে কিন্তু এই অর্ধেকটা যখন পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা হলো, আর ওপরে কিন্তু একটা, হুম এখানে যদি একটা ড্র করি তোমরা আরো বুঝতে পারবে। এইটা তো পেলে, এটা হচ্ছে কার্ভ। আর এই ওপরের জিনিসটা কে নেবে? এই উপরেরটা, ওপরে তো একটা তল আছে। এটা একটা বৃত্ত, হ্যাঁ, এটা এটা একটা বৃত্ত, একটু বড় করে দেখালে বেটার হয়। এটা হচ্ছে একটা বৃত্ত, দেখবে একটা, তুমি যদি বাস্তবে দেখো, এটা একটা বৃত্ত দেখায়। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা এখানে অ্যাড হবে। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল কি? অর্ধেক বক্রতল প্লাস একটা বৃত্তের ক্ষেত্রফল তোমাকে অ্যাড করতে হবে। আশা করি বুঝতে পারছো, একটা বৃত্তের ক্ষেত্রফল তোমাকে অ্যাড করে নিতে হবে। যাই হোক,
অর্ধেক বক্রতল এবং বৃত্তের ক্ষেত্রফল অ্যাড করে নিয়ে তোমার টোটালটা দাঁড়ালো কত, 2πr² প্লাস πr² ইজ ইকুয়াল টু 3πr²। হ্যাঁ, বোঝা গেল? টোটাল কি হলো, 3πr² হয়ে গেল। হ্যাঁ, এটা হলো আমাদের 3πr²। চেঞ্জেসটা বুঝতে পেরেছো আশা করি। চলো, তাহলে এই ছিল আমাদের মোটামুটি তোমাদের এগুলো থেকে প্রশ্ন আসে। আর প্রিজম, পিরামিড এগুলো থেকে প্রশ্ন খুব একটা আসে না পরীক্ষায়। আমি যেহেতু তোমাদের টার্গেটটা ডাব্লিউপি, পিএসসি, হ্যাঁ, কেপি এগুলোকে টার্গেট, পিএসসি ক্লার্কশিপ এগুলোকে টার্গেট করে ক্লাস দিচ্ছি, তো সেখানে কিন্তু আমাদের হায়ার কোনো কিছু পড়ার দরকার নেই। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই বেসিক জিনিসটা তুমি ক্লিয়ার করে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই বেসিক জিনিসটা। এবার এর উপরে বেস করে আমি কিছু প্রবলেম তোমাদের করাবো, তোমরা একটু দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো তাহলে কিছু প্রবলেম করা যাক, দেখি তোমরা কতটা শিখলে। চলো, একটা প্রশ্ন প্রত্যেকে আশা করি দেখতে পাচ্ছি, প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে বলা হয়েছে একটি চৌম্বকক্ষেত্রী স্তম্ভের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন বলা হচ্ছে 924 ঘনমিটার। তাহলে ব্যাসার্ধ উচ্চতা অনুপাত কত? খুব ভালো করে বুঝে নাও। বলে দিয়েছি কি, আয়তন বলে দিয়েছে। হ্যাঁ, আয়তন কি বলে দিয়েছে, আয়তন বলেছে কত। আচ্ছা, আগে বুঝতে হবে চোং বলেছে না, চোংটা কেমন দেখতে প্রত্যেকে জানো, একটু আগে তোমাদের দেখালাম। মোটামুটি ধরে নাও এটা একটা চোং। চাচ্ছিলাম শেপটা এখানে দেখাতে, যাও এখানে আমি হাতেই ড্র করছি, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু আগে তোমাদের দেখালাম। ঠিক আছে, যাও এটা ধরে নাও চোং। তাহলে এই চোঙের কি আছে, আয়তন আছে, হ্যাঁ, ভলিউম আছে, আর কি আছে, কার্ভ সারফেস এরিয়া, মানে টোটাল সারফেস এরিয়াটা এখানে কিন্তু আছে। তো এখানে যেহেতু আমাদের আয়তন বলেছি আর বক্রতল বলেছি, তাহলে টোটালটা লাগবে না। ঠিক আছে, আয়তনটা আমরা কি শিখেছি একটু আগে, বলো কি শিখেছি, πr²h, সেটা সমান কি বলেছে, 924, তাই তো। আর একটা কি বলে দিয়েছে আমার, চৌম্বকক্ষেত্রী স্তম্ভে বক্রতলের ক্ষেত্রফল। আমি ক্ষেত্রফল লিখছি জাস্ট এখানে। ক্ষেত্রফলটা কি বলেছে, ক্ষেত্রফল সূত্র কি বলো, 2πr/h ইজ ইকাল টু কত বলেছে, 264, তাই তো। এবার তোমরা একটুখানি বুঝতেই পারছো যে এটা যদি একটু কাটাকুটি করা যেত খুব ভালো হতো। কেন, আমরা রেশিওটা চেয়েছি যেহেতু, আমরা এখান থেকে যে কোনো একটা মানটা বার করে নিতে পারছি, তাই না। এই পায়ে তো প্রথম কেটে গেল, এইচ উঠলো, এই আর এর একটা আর গেল, এখান থেকে একটা আর গেল, বুঝতে পারছো প্রত্যেকে। তাহলে এখানে অ্যাকচুয়ালি পড়ে আছে কি, r/2। আচ্ছা, 2 দিয়ে এটা কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে 132 দিয়ে 924টাকে কাটবো। এটা মিলবে, কারণ বুঝতে পারছো ইউনিট ডিজিট দেখে আমি ধরে ফেলেছি, 7 2 14, মানে 7 দিয়ে যাবে। হ্যাঁ, এর সাথে 21 9, ঠিক আছে, 7 দিয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই দেখতে পেলাম যে এখানে স্যার আর এর ভ্যালু পড়ে আছে কত, 7। প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ, আমরা আর এর কেন, আর মানে কি ব্যাসার্ধ বার করে নিলাম, আর মানে কি ব্যাসার্ধ বার করে নিলাম। এবার আমার উচ্চতা লাগবে স্যার, তাহলে উচ্চতা কি করে বার করবো, যে কোনো এক জায়গায় মানটা বসিয়ে দাও। সাপোজ ধরো আমি বসিয়ে দিলাম 2πr/h, এখানে আমি উচ্চতাটা বসিয়ে দিলে উত্তরটা কিন্তু আমার, এই আর এর ভ্যালু বসিয়ে দিলে উচ্চতা তুমি কিন্তু খুব সহজে পেয়ে যাবে। তাহলে আবার 2 দিয়ে কাটাকুটি করে একটু আগে করলাম যেমন, 132 করে দাও। ওকে, তাহলে আর এর ভ্যালু কত, আচ্ছা আমি এইচটাকে রেখে বাকি সব ওইদিকে নিয়ে গেলাম, 132 তো হয়ে গেল না। আর এখানে আর এর ভ্যালু বলে দিয়ে 7 নিচে দিয়ে দিলাম। আর পায়ের ভ্যালু 22-এর সাথে এদিকে আসলে উল্টে যায় না, এদিকে যেটা গুণ থাকে এদিকে ভাগ হয়ে যায়, মানে উল্টো করে লিখে দিলাম 7/22। ক্লিয়ার হলো প্রত্যেকের? 22 দিয়ে 132 কাটো, 6 22 132, ক্লিয়ার? তাহলে অবশ্যই ক্লিয়ার হলো যে স্যার এইচ ইকুইভ্যালেন্ট 6 এলো। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ মানে r/h এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 7:6। ক্লিয়ার হলো? 7:6, বলো, কারো কোনো সমস্যা থাকলে বলবে।
এটা কিন্তু আমাদের চলে এলো। তাহলে এইভাবে আমরা খুব সুন্দর করে অঙ্কগুলো সলভ করে নেব। যেহেতু প্রথম বেসিক ক্লাস, ওই জন্য আমি তোমাদের অঙ্কটা এভাবে কিন্তু সলভ করে দিলাম। চলো, তো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। প্রত্যেকে ক্লাসটা যারা দেখছো লাইক তো অবশ্যই করবো। তোমরা কিন্তু ক্লাস দেখছো, লাইক টাইক করছো না। হ্যাঁ, এটা কিন্তু কি বলবো, প্রথম প্রথম তোমাদের এগুলো খুবই ইম্প্যাক্ট ফেলবে। অবশ্যই প্রত্যেকে ক্লাসটা লাইক করে দেবে। প্রত্যেকে যারা দেখবে সেশনটা লাইক করবে, অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। কারণ এর থেকে কি আমরা মোটিভেট হই, ঠিক আছে, আমরা বেশি করে মোটিভেটেড হই এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে তোমাদের আমাদের সাহায্য করবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে হবে, মাস্ট, এগুলো কিন্তু করতেই হবে। বুঝতে পারছো কোন পর্যায় থেকে আমি স্টার্ট করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তো একটু সাপোর্ট তো তোমাদের কাছ থেকে আশা করি। আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, কাকে পেটাচ্ছে? কাকে পেটাচ্ছে? তোমাকে পেটাচ্ছে না, তামার গোলককে পেটাচ্ছে। তামার ধরো একটা বল আছে, বলটাকে পিটিয়ে লম্বা করে, বলে না পিটিয়ে লম্বা করে দেবো, বলে না একটা কথা, আমাদের স্কুলের টিচার খুব বলতো, স্যার, হ্যাঁ, পেদিয়ে লাট করে দেবো, হ্যাঁ, পিটিয়ে লম্বা করে ছাড়বো। যাই হোক, জানি না পেটালে লম্বা হয় কিনা। তো ঠিক আছে, তো এখানে উম, তামার গোলককে পিটিয়ে করে দিচ্ছে কি, একটা তার তৈরি করে দিচ্ছে। এবার তোমাকে বুঝে নিতে হবে ঘটনাটা কি ঘটলো। ঘটনা ঘটলো কি, একটা গোলক, ধরো একটা এটা গোলাকার একটা বল, সেটাকে পিটিয়ে লম্বা তার তৈরি করে দিল। তাহলে যেই লম্বা একটা তার তৈরি করেছে, সেই তারের কি থাকবে বলো? সেই তারের একটা দৈর্ঘ্য প্রস্থ থাকবেই, তাই তো? একটা লেন্থ অ্যান্ড ব্রেথ তো থাকবে। ধরে নাও এটা একটা তার, আরও লম্বা হতে পারে, আমি জাস্ট ছোট করে একটু আঁকলাম। ধরো এটাকে এইভাবে শেপ দিয়েছে, বুঝতে পারছো? তাহলে এর রেডিয়াস আছে আর, ঠিক আছে, রেডিয়াস আর আছে। কিন্তু এই জায়গাটায় বিশেষ লক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে কিন্তু ব্যাস বলেছে। এখানে কিন্তু অনেকে ভুল করে, তাড়াহুড়োতে ভুল করে দেয়। এটা কিন্তু রেডিয়াস 0.2 বলেনি, বলেছে কি ব্যাস বলে দিয়েছে। খুব ভাইটাল জিনিস, ব্যাস বলেছে 0.2। তাহলে ব্যাসার্ধ কি হবে বলো? ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে? 0.2 ডিভাইডেড বাই 2, তাই না? আমরা জানি কি যে এটা এর অর্ধেক হয়, তাহলে 0.1 হয়ে গেল, মানে 0.1 হয়ে গেল আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? এই জিনিসটা ভাইটাল। ওকে, তাহলে চলো এখানে, তাহলে আমরা আয়তনটা দেখে নেব। আর এখানে বলেছে তার তৈরি, তারটির ভুল লিখলাম, সরি, এটা হচ্ছে এর, হ্যাঁ, অসুবিধা নেই, এটা হচ্ছে এর পার্ট, হ্যাঁ, তারের পার্ট, অসুবিধা নেই এখানে দেখো। আর এখানে বলে দিয়েছে কি গোলক হচ্ছে 3, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, চলো এবার আমি একটা ফরম্যাট দিচ্ছি, তাহলে তোমরা বুঝতেই পারছো তারটির লেন্থ মানে আমার এই যে এইচ এর ভ্যালুটা বার করতে হবে। আর এখানে রেডিয়াসটা কত পেয়ে গেলাম? 0.1, ঠিক আছে, রেডিয়াস পেয়ে গেলাম 0.1। তাহলে আমি এখানে চলে আসছি। তাহলে প্রথমে আমি এদিকটায় আয়তনটা লিখে নিলাম। গোলকের আয়তন প্রত্যেকে জানো 4/3 পাই আর কিউব, ঠিক আছে। দা পাই আর কিউব আমি একদম এভাবে লিখছি, 3 কিউব। আর এদিকটা আমি লিখছি পাই আর এর স্কোয়ার, মানে 0.1 তার স্কোয়ার ইন্টু এইচ। এটাই তো না সিলিন্ডারের আয়তনের এটা সূত্র, মানে এদের আয়তন তো সেম থাকবে যতই পেটাও। গোল ছিল, লম্বা করে দিয়েছে পিটি, আয়তন তো সেম থাকবে না, ম্যাটেরিয়াল তো সেম থাকবে, ঠিক তো? চলো, তো এখানে পাইটা প্রথমে কেটে নাও, পাইটা প্রথমে কেটে দাও। তাহলে আমার এইচ এর ভ্যালুটা লাগবে, হ্যাঁ, এখানে তোমরা বুঝতেই পারছো যে 4/3, এই 3 কিউব, তাই তো? যদি আমি 3 দিয়ে একটা 3 কিউব কাটি, মানে 3 স্কোয়ার এখনও থাকবে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে এখানে 3 কিউব আমি 27 করে তারপরে কাটবে, ঠিক আছে, মানে 9 থাকবে একটা। কথা বুঝতে পারছো? 4 × 9 থাকলো। না বুঝতে পারলে আমি তোমাদের জিনিসটা বলে দিই, এখানে 4/3 যেমন ছিল ছিল, আর 3 কিউব কত? 27। এবারে আমি 3 দিয়ে এটা কাটলাম, 9 পড়ে থাকছে, এই জন্য 4 × 9 = 36, ঠিক আছে, 4 × 9 = 36। আর এখানে এইচ এর সঙ্গে গুণ ছিল কত? এইচ এর সঙ্গে গুণ ছিল আমার 0.1 তার হোল স্কোয়ার। খুব ভালো করে দেখো, তাহলে তোমরাই বলবে যে এখানে যে গুণটা ছিল তার স্কোয়ার ছিল, মানে এক ঘর দশমিক স্কোয়ার করলে
0 1 দু ঘর দশমিক হয়ে গেল, কারো কোনো সমস্যা হলে বলবে। তাহলে 36 ডিভাইডেড বাই 0.01, প্রত্যেকে বলো কত হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ, এটা নিচে আছে, তাহলে অবশ্যই এটা গুণ হয়ে ওপরে গিয়ে উল্টে গিয়ে তোমাকে 36 করে দেবে। কত করে দেবে? ও সরি, এটা গুণ হয়ে ওপরে উঠলে দুটো শূন্য বাড়বে, তাই না? যারা বুঝতে পারছো না দেখো, সাপোজ ধরো 5/10 আছে, ক্লিয়ার বুঝবে। তাহলে এই 10টাকে যদি আমি কাটি, ক্লিয়ার বুঝে নাও, যদি এই 10টাকে আমি তুলি, মানে এখানে ধরো পয়েন্ট, আচ্ছা 10 দেখালে হবে না, 5/0.1 আছে, ঠিক আছে। এই 0.1টা মানে কি বলো, ডিটেলসে বোঝাচ্ছি দেখো। এর মানে কি 1/10, এবার নিয়ম কি, এর সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাই না? একের সঙ্গে 4 নম্বর টার্ম গুণ হয়ে যায়, যে 5 10 50, আর নিচে দুটো এক আছে, সে একের কোনো দাম নেই, হ্যাঁ, নিচে এক থাকলে কোনো দাম নেই, জাস্ট উপরে যত ঘর পয়েন্ট থাকবে তত ঘর 10 দিয়ে গুণ করে দেবে। এই দু ঘর পয়েন্ট ছিল, 100 দিয়ে গুণ করে দিয়েছে উপরে, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের 3600, স্যার উত্তর তো নেই, কোনো অসুবিধা নেই। তাহলে এইচ এর ভ্যালু আমাদের কত এসছে? 3600 সেন্টিমিটার, দ্যাট ইজ 36 মিটার, তাই না? সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করে দিতে হয়। আশা করি বুঝতে পারছো, একদম বেসিক জিনিস, ভেঙে ভেঙে বলছি তোমাদের, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে জিনিসটা আমার দাঁড়ালো কত? অপশান ডি, তাই তো? অপশান ডিতে কি দাঁড়ালো? বেসিক কনসেপ্ট, দশমিক থেকে কিভাবে দশমিকটাকে তুলতে হয়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে ক্লাস 3 4 শেখানো হয়, 5 6-এ, তো এগুলো কনসেপ্ট কিন্তু তোমার অবশ্যই ক্লিয়ার লাগবে। সব কিছু কনসেপ্ট কিন্তু লাগবে, কারণ একটা অঙ্ক করতে গেলে, হ্যাঁ, অনেক কিছুই লাগে, বোঝা গেল? বেসিক জিনিস যদি না জানো তাহলে কিন্তু তোমার অঙ্কটা আলটিমেট, তুমি স্যার করছেন ঠিক আছে, তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি নিজে যখন করতে যাবে আটকে যাবে। আবারও বলি, অনেকে বলে স্যার এই স্যার দুর্দান্ত করাচ্ছে, বাহ, ফাটাফাটি ক্লাস করাচ্ছে, তো স্যার ক্লাস করাচ্ছে, তোমার কি লাভ? তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, তুমি যদি বেসিকটা তোমার ঘাপলা থাকে, তুমি করতে যাবে ওই অঙ্ক, বুঝলে, দেখবে কেমন লাগে। তো এটাই বলি যে তোমাকে আগে তৈরি হতে হবে, ঠিক আছে? টেকনিক, ট্রিক সবই তো শেখাবো, কিন্তু তোমাকে কিন্তু আগে থেকে তৈরি হতে হবে, বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। ক্লাস 3 4-এর গুণ যদি ভুল করে দাও অঙ্ক করতে গিয়ে, সব ঠিকঠাক করেছো, হ্যাঁ, সব ঠিকঠাক করে এখন যদি গুণের জায়গায় তুমি, হ্যাঁ, এই যে 0.1 ও স্কোয়ার তুমি করতে পারছো না, এর স্কোয়ারটা কী করে করবে, তাহলে আর অঙ্কটা হলো না। আমার কথা বুঝতে পারছো? স্কোয়ার করলে কত আসবে সেটা তুমি করতে পারছো না, এই জিনিসগুলো যাতে ভুল না হয়, ক্লিয়ার? চলো, এই ছোটোখাটো জিনিসগুলো তোমাকে রপ্ত করতে হবে আগে। চলো নেক্সট প্রশ্ন। একটা গোলক থেকে আছে আরেকটা প্রশ্ন, গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, খুব ভাইটাল প্রশ্ন। একটা গোলকের বাইরের যে পৃষ্ঠ, মানে গোলাকার যে বক্রতল, তার আমার বলে দিয়েছে কত? 1386। মানে তোমরা এবার আমাকে বলো যে বক্রপৃষ্ঠ মানে কি। একটু আগে কিন্তু তোমরা শেখানো হয়েছে বাইরের তল বললে 4πr², সেটা ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে 1386, তাই তো? চটপট তোমরা এবার তোমাকে কি বার করতে হবে, কি দেখো, আমাকে ভলিউম বার করতে হবে, ভলিউম মানে 4/3πr³ বার করতে হবে, তাই তো? তাহলে 4πr² মানে 1386, এখান থেকে আমি r² ভ্যালুটা বার করে নেওয়ার চেষ্টা করব, তাই না? আচ্ছা, 4 দিয়ে কাটবে কি? 3 4 12, 1 18, 4 4 16, না 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে সম্ভবত যাবে। আচ্ছা, 2 দিয়ে তো অবশ্যই যাচ্ছে। কাটাকুটি সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, আমি এখান থেকেই চেষ্টা করছি ছোট করে 2 দিয়ে কেটে দেওয়ার। 2 থাকলো এখানে, 6 দিয়ে 12, 4 দিয়ে 8, 3, 643, তাই তো? যাচ্ছে না, তাহলে কোনো অসুবিধা নেই, 643 এখানে রাখলাম, 2টাকে এদিকে নামালাম, আর পায়ে আছে তো, পায়ের জায়গায় খুব সাবধান, পায়ে এদিকে আসলে ওপরে চলে যাবে 7, আর নিচে চলে আসবে 22। পায়ের ভ্যালু এমনি কিন্তু 22-এর 7। অনেকে ভাবে স্যার কী করে হলো? এই 22-এর 7টা যখন, হ্যাঁ, যখন পায়েটা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, তখন নিশ্চয়ই তোমরা জানো যে ভাগ থাকলে গুণ হয়, উল্টে যায়। ক্লিয়ার হচ্ছে? সমান চিহ্ন এদিকে চলে আসছে, ওকে, এটা খেয়াল রাখতে হবে। চলো, কাটাকুটি করতে হবে না? তো কত দিয়ে কাটছি? 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 22, 6 11 64, 3 11 33।
আর কাটাকুটি যাচ্ছে না। এবার দেখো স্কোয়ার যেহেতু আছে 63কে আমরা এভাবে ফরম্যাটে দেবো 7 × 9 বা 9 × 7 দিতে পারি তো, 7 9 63 আর একটা 7 আছে এখানে উপরে বসিয়ে নাও, আর নিচে 2 × 2। তো একদম বেসিকদের জন্য এভাবে ভাঙছি, যারা অ্যাডভান্স তারা তো বুঝতেই পারবে কি হতে চলেছে। তাহলে ক্লিয়ারলি বুঝে নাও, এখান থেকে একটা 9 মানে 3 পাবো। হ্যাঁ, মানে আমি যখন আর এর ভ্যালুটা বার করতে চলেছি, প্রত্যেকে বুঝে নাও, যখন আমি আর এর ভ্যালুটা বার করতে চলেছি অবভিয়াসলি আমার আর এর ভ্যালুটা রুট অফ যখন 9 × 7 × 7 বাই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, দুটো 9 থেকে 3 বেরোবে, দুটো 7 থেকে একটা 7 বেরোবে, দ্যাট ইজ এরকম একটা ফরম্যাট পাবে, যেটা কিনা 21/2 আকারে তোমাকে দেবে, তাই তো? 21/2 আকারে তোমাকে দেবে। বোঝাতে গেল? এটা আলাদা পার্ট। এবার দেখো, বলো 21/2 আর এর ভ্যালু। এবার তুমি কেউ 10.5 করে রেখে দেবে, তাদের বলবো ওরকম বুদ্ধি করার কোনো দরকার নেই, কারণ তোমাকে বুঝতে হবে যে আমি যদি 10.5 করি, যখন কিউব করব, কারণ আমার এর পরের স্টেপ কিন্তু কিউব করতে হবে এখানে। হ্যাঁ, এর পরের স্টেপ কী করতে হবে? কিউব করতে হবে এই জায়গাটায়। তা তোমাকে আমি বলবো বোকামো করবে না, কারণ 4/3, হ্যাঁ এখানে লিখছি ভলিউম অ্যাকচুয়ালি 4/3 পাই 22/7 বসিয়ে দাও। আর এর কিউব যখন করবে 10.5 এর কিউব করতে গেলে তোমাকে অনেকটাই কাট করে পোড়াতে হবে, দরকার নেই, এভাবে রেখে দাও। হ্যাঁ, কারণ আর এর কিউব মানে 3বার লিখতে হবে তোমার। এবার কাটাকুটি করো, সিম্পলি একটা কাটাকুটি তুমি করে দাও, যেটা কিনা দেখতেই পাচ্ছ 3 সাথে 21, একটা 21-এর সঙ্গে উড়িয়ে দাও, 2 দিয়ে ওড়াও, 2 থাকলো, ঠিক আছে, 2 দিয়ে ওড়াও, 11 থাকলো, মানে পড়ে রইলো কি আমার ওপরে, আমার পড়ে রইলো কি 11 দোকানে 22, 21/2, তাই তো? 21 441। এটা এই দেখো একটা কথা বলি, এখান থেকে তুমি কি বুঝতে নিচে 2 আছে, তোমার অবভিয়াসলি অপশন সি উত্তর আসবে। এগুলো হচ্ছে ট্রিক্স অ্যান্ড টেকনিক। বাকিগুলোর দিকে খেয়াল রেখে তুমি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, একমাত্র একটা কিন্তু দশমিকে আছে, তাহলে অবশ্যই তোমার আর কোনো দিকে তাকানোর দরকার নেই, তুমি এটা করে দিয়ে চলে আসবে। আমার কথা বুঝতে পারছো? এটা করে দিয়ে তুমি চলে আসবে, রাইট? এবার তোমার যদি কোনো সমস্যা হয়, স্যার ক্যালকুলেশন, অবশ্যই ক্যালকুলেশন তুমি করবে, সময় পেলে তুমি ক্যালকুলেশন কেন করবে না? আমার কথা বুঝতে পারছো? তুমি এখানে যেমন আমি যেটা বললাম, এটা অবভিয়াসলি তোমাকে দেখে বুঝতে হবে যে কি আসছে। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা দাঁড়াও তো দেখি ঠিকঠাক আছে সব। 4/3 পাই আর কিউব 21/21/21/2, 3 সাথে 21 গেল, 11 থাকলো, মনে হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা 3 সাথে 21 ওড়ালাম, এখানে 2 2 4 ওড়ালাম, ও এখানে 2টা থাকবে না, তাই না? এখানে 2 কোথা থেকে এলো? যাই হোক, কাটাকুটি করলে বুঝতে পারছো নিচে দুটো 2 তো, এখানে একটা 4 আছে, উড়ে গেল, মানে 2 থাকবে। এবার ঠিক আছে, এবার কোনো সমস্যা, এবার দেখো চলে আসবে 21 21 11, 21 441 ইন্টু 11 করে দাও, 11কে 11, 4 11 44, আর 1 45, 5 হাতে 4 11 44, আর 5 44 আর 4 48, ঠিক আছে? মানে 48 51কে তুমি 2 দিয়ে যখন ভাগ করবে, 2 দিয়ে যখন ভাগ করে দেবে, তাহলে তোমার বুঝতেই পারছো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে একটাকে ভেঙে 0.5, 2425.5 তোমার কিন্তু চলে আসবে, ঠিক আছে? আলটিমেট আমি বোঝাতে চাইছিলাম যে যখন বাকি অপশনগুলো এরকম থাকবে, পরীক্ষা এটা করতে তোমার তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড টাইম লাগবে ক্যালকুলেশন, তুমি চট করে উত্তরটা দেখবে যে নিচে যখন ফ্র্যাকশানে চলে আসছে, তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, আমি এই অপশন সিটাকে দাগিয়ে চলে, এটা পরীক্ষার ট্রিক্স বললাম, আদারওয়াইজ তুমি ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। আজ এটা প্রত্যেকে বলো তো দেখি কত হবে? দুটো শঙ্কুর আয়তন অনুপাত এত, ব্যাসার্ধ অনুপাত এত হলে তাদের উচ্চতা অনুপাত কত? সিম্পল একটা জিনিস বলেছে। প্রথমে দেখো শঙ্কু দুটির ব্যাসার্ধ কি বলেছে, রেডিয়াস ধরো R1 বলে দিয়েছে আমার 3,
আমি ডাইরেক্ট R1 3 পুট করব, R2 আমি 4, আর বাচ্চাদের মতো সেই এক্স ফেক্স ধরার কোনো দরকার নেই, ডাইরেক্ট পুট করে দেবো। ঠিক আছে, R1 3, R2 4। ঠিক আছে, শঙ্কুর আয়তন কি করবে, 3/2 বলে দিয়েছে, তাই উচ্চতা অনুপাত। এবার তুমি শঙ্কু যেহেতু বলেছে 1/3 পাই, এগুলো লেখারও কোনো দরকার ছিল না, বাট আমি যেহেতু বেসিক ক্লাস করে দিচ্ছি, 1/3 পাই এটা প্রত্যেকে জানো যে R1 স্কোয়ার করতে হয়, মানে 3-এর স্কোয়ার করে দিলাম এখানে। একইভাবে 1/3 পাই R2 স্কোয়ার করতে হয়, মানে এবং H1/H2, তাই তো, এটাই তো আয়তনের সূত্র। আর এদিকে আয়তনের রেশিওটা বলেছে 3:2। চটপট তুমি কেটে দাও, ডাইরেক্ট 1/3 পাই 1/3 পাই উড়িয়ে দাও, 1/3 পাই 1/3 পাই উড়িয়ে দিলে তোমার বাকি যেটা পড়ে থাকে সেটা কি বুঝতেই পারছো, যে H1/H2 যখন আমি করব, এইদিকে 3-এর স্কোয়ার, তাই তো, এই 4-এর স্কোয়ার, মানে এটা 16 উপরে তুলে দিলাম, 9 নিচে নামিয়ে দিলাম। ভালো করে বুঝবে, কোনাকুনি উঠে যাবে না, এইদিকে যখন চলে আসছে সমান চিহ্নের এদিকে যখন চলে আসছে তখন এটা আমাদের করতেই হবে। চলো কাটাকুটি করো 3, কাটাকুটি করো 8, মানে 2 দিয়ে কাটলাম 8, তাহলে দুটো উচ্চতার অনুপাত আমার দিয়ে দিল কত, 8:3। উত্তর আছে? অপশান নেই, তাহলে অপশান ডি তুমি উত্তরটা করে নাও, যে স্যার কোনোটিই নয় এখানে। ঠিক তো, এর মধ্যে আমার কোনোটাই আসছে না, কোনো সমস্যা নেই, না আসলে কি করবে, তাই না? যাই হোক, আশা করি বোঝাতে পারছি যে তোমাকে বুঝতে হবে যে শঙ্কুর আয়তনটা কি। শঙ্কু মানে আমি তোমাদের একটু আগে বুঝিয়েছি, শঙ্কু মানে হচ্ছে আমাদের 1/3 পাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার জায়গায় ডাইরেক্ট আমি 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার বসিয়ে দিলাম। ক্লিয়ার? আমি হলো তো এই লাইনটা করতাম না, ডিরেক্ট এখানে চলে আসতাম, H1 H2 একদম মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যেত, এই জায়গার থেকে এক লাইনে হয়ে যেত, এইটুকু করতে। ঠিক আছে, এইটুকু। যাই হোক, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা এগোবো, প্রত্যেকে দেখতে থাকো। 5 নম্বর প্রশ্ন, দারুণ প্রশ্ন একটা। এখানেও বলেছে শঙ্কুর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 16 সেন্টিমিটার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা একটা বলো, চটপট বলো। শঙ্কু কেন ট্রিপলেটস মুখস্থ করতে বলেছিলাম এবার বুঝতে পারবে। একটা শঙ্কুর আমি একদিকে সাইডটা লিখছি, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। তো ব্যাসার্ধ ধরো 5 বলে দিয়েছি, আর তির্যক উচ্চতা 16, তাই তো, তাহলে সমগ্র তলে ক্ষেত্রফল কত? এক সেকেন্ড, ব্যাসার্ধ এটা হবে না, ব্যাসার্ধ এটা হবে 5, সমগ্র তলে ক্ষেত্রফলটা তোমাকে বার করতে বলা হয়েছে। ঠিক আছে, শঙ্কু থেকে প্রশ্নটি আছে। আচ্ছা, তো আজকে ক্লাসটা বেশি লম্বা চড়া করবো না, আমি তোমাদের জাস্ট বলে দিলাম, তোমরা এখান থেকে কি বার করবে বুঝতে পারছো। তোমার তির্যক উচ্চতা বলেছে, এটা বার করবে, এল বার করবে, মানে এইচটা বার করবে। সেখান থেকে তুমি সমগ্র তলটা বার করবে, সমগ্র তলের সূত্র সব কিন্তু বলা আছে, আমি এটা তোমাদের HW দিয়ে রাখলাম। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে মিক্সড আকার একটা 2D অ্যান্ড 3Dর ক্লাস নেব। ঠিক আছে, আর যদি বলো স্যার 2D আমাদের সমস্যা আছে, 2Dটা একটু করিয়ে দিন, বেসিকটা অবশ্যই বেসিকটা করে তারপর আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো এভাবেই প্র্যাকটিস করতে থাকো, বেসিক এবং মিক্সড প্র্যাকটিস তোমাদের সব হবে। জিআই যারা চাইছো মিক্সড জিআই তোমাদের করাবো, কোনো সমস্যা নেই। তোমাদের একটাই করণীয় কাজ কি, বেশি বেশি করে চ্যানেলটাকে তোমরা শেয়ার করতে থাকো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট তো কিন্তু তোমরা করতেই থাকবে। হ্যাঁ, কারণ যাতে তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো অবশ্যই সেশন ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও। তো আজকে অবধি থাক, তোমরা এটা HW করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বেসিকটা কিন্তু তোমরা ক্লিয়ার করবে, বেসিক ক্লিয়ার করে তোমরা এই অঙ্কগুলো তাহলে কোনো সমস্যা হবে না। যদি মুখস্থ না হয়, এগুলো সব এক জায়গায় লিখে লিখে রাখবে। হ্যাঁ, এগুলো এক জায়গায় লিখে লিখে তোমরা কিন্তু মুখস্থ করতে পারো, বা যেখানে পড়ার টেবিল সেখানে তুমি চিপকে দিতে পারো। হ্যাঁ, যেভাবে করতে পারো। এখন তো বড় হয়ে গেছো, এত দেয়ালে টেয়ালে চিপকানোর দরকার নেই। অনেকে কী করে, সে মানে বিশাল একটা কিছু দেয়ালে এটা সেটা লিখে হাবিজাবি করে। আমি বলবো ভাই কী দরকার, মাথায় রাখো না, মাথাটা কী করতে দিয়েছে, গড গিফটেড, তোমার একটা ভালো ব্রেন আছে, তুমি ফালতু দেয়াল নষ্ট করবে কেন? যাই হোক, জানি না কার কী স্ট্র্যাটেজি, আমি তো মনে হয় না যে ওইগুলো কোনো দরকার পড়ে। যদি তুমি একটু মাইন্ডটাকে ঠিকঠাক করে কন্ট্রোল করে যদি মাথার মধ্যে সব কিছু সেভ করে রাখতে পারো, আলটিমেট তোমার পরীক্ষায় সেটা অনেক অনেক কার্যকরী হবে। ঠিক বললাম তো নাকি? যাই হোক, চলো
তো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী সেশনে। Thank you. Hello, friend. প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব Thank you. Goodbye.